আজ আমাদের টপিক পদ্মা নদীর মাঝি। তো দেখো, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কভার করব কয়েকটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন উত্তর এবং তার সঙ্গে অনেকগুলো লং কোশ্চেন 5 এবং 10-এর। দেখো, আজকে যে কোশ্চেনগুলি কভার করবো সেগুলি হলো: প্রথম কোশ্চেন, পদ্মা নদীর মাঝি উপন্যাসে আঞ্চলিক বিচার করো, বা আঞ্চলিক উপন্যাস হিসেবে পদ্মা নদীর মাঝি কতখানি সার্থক তা আপনার মতামত ব্যক্ত করুন। নেক্সট কোশ্চেন, আপনি কি মনে করেন পদ্মা নদীর মাঝি একটি আঞ্চলিক উপন্যাস? এই বিষয়ে আপনার মতামত কী? পদ্মা নদীর মাঝি উপন্যাসটি আঞ্চলিক উপন্যাস হিসেবে কতখানি সার্থক সেই নিয়ে আপনি আলোচনা করুন। আরেকটা করব যে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি আঞ্চলিক উপন্যাসের দৃষ্টান্ত দিয়ে এই উপন্যাসটিকে বিচার করুন। বা এরকম একটি কোশ্চেন আসতে পারে যে আঞ্চলিক উপন্যাসের লক্ষণগুলি বা বৈশিষ্ট্যগুলি কী কী। এই কোশ্চেনগুলো আমরা আজকে একটা ভিডিওতেই কভার করে দেব। দেখো, শুরু করার আগে তোমাদের একটা এর সম্বন্ধে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হয়, সেগুলো জানা উচিত। এই উপন্যাসের চরিত্র আছে একজন, যাকে আমরা এই উপন্যাসের নায়ক বলি, সে হচ্ছে কুবের। তো যাতে তোমরা বই আছে, তো অবশ্যই সেই কুবেরের চরিত্রটা একটু দেখে যাবে। তুমি যদি বই না পেয়ে থাকো তো অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। ওখানে আমি এই CCBG08-এর টেক্সট বুকটি PDF আকারে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে ডাউনলোড করে একবার দেখে নিতে পারো। দেখো, প্রথমে বলি, এই পদ্মা নদীর মাঝি উপন্যাসটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এটি একটি খুবই জনপ্রিয় উপন্যাস। এই উপন্যাসটি হলো একটি আঞ্চলিক উপন্যাস। আর নাম শুনে বুঝতে পারছো এখানে একটা নদীর চিত্রিত বর্ণনা করা হয়েছে বা নদীর কথা তুলে ধরা হয়েছে, সেটি হলো পদ্মা নদী। এই উপন্যাসে পূর্ববঙ্গের ধীবর শ্রেণীর জীবনলেখ্য চিত্রিত হয়েছে। আর এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1934 সালে পূর্বাশা পত্রিকায়। 1934 সালে পূর্বাশা পত্রিকায় এটি প্রকাশিত হয় এবং এটি গ্রন্থাগারে প্রকাশিত হয় 1936 সালে। এগুলো একটু মনে রাখবে। আর এখানে একটি অঞ্চলের কথা তুলে ধরা হয়েছে, সে অঞ্চলটি হলো দেবীগঞ্জ ও আমিনবাড়ি পদ্মার তীরবর্তী গ্রাম। যেসব এই তীরবর্তী গ্রামের সংলগ্ন কেতুপুর ও পার্শ্ববর্তী গ্রামের পদ্মার মাঝি ও জেলেদের জীবন সম্পর্কিত বা জীবনকে তুলে ধরা হয়েছে, জীবনী তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। চলো এবার দেখে নিই। তো আরেকটি কথা, যে এটি একটি আঞ্চলিক উপন্যাস, তো তার আগে জেনে নিই যে আঞ্চলিক উপন্যাস কাকে বলে। এবং বিশেষ কোনো অঞ্চল ও সেই অঞ্চলের নির্দিষ্ট এলাকা ও পরিসরের মানুষের সুখ দুঃখ হাসি কান্না মিশ্রিত যে কাহিনী বা উপন্যাস, তাকে আমরা বলি আঞ্চলিক উপন্যাস। বা এরকমভাবে বলতে পারো যে কোনো অঞ্চলে বিশেষ মানুষ ও তাদের যাপতি জীবন এবং স্থানিক রং এবং স্থানিক পরিবেশ বিধৌত জীবনচারণ নিয়ে যে উপন্যাস লেখা হয় তাকে আঞ্চলিক উপন্যাস বলে। এবারে সেই আঞ্চলিক উপন্যাসের কিছু লক্ষণ বা বৈশিষ্ট্য চিহ্নিত করা যেতে পারে, সে পয়েন্টগুলো আমরা আস্তে আস্তে। প্রথম পয়েন্ট, আঞ্চলিক উপন্যাসে একটি বিশেষ অঞ্চলের মানুষের জীবন লেখা থাকবে। ভৌগোলিক সীমা সংহতি এর প্রথম শর্ত। ভূপ্রকৃতির বিশেষ বৈশিষ্ট্য তার সীমা সংহতির মধ্যে ধরা পড়ে। যেমন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে বীরভূমের বিশেষ ভূপ্রকৃতি ধরা পড়ে। অর্থাৎ আঞ্চলিক উপন্যাসের মধ্যে একটি বিশেষ অঞ্চল তথা ভৌগোলিক অঞ্চলের পরিচয় থাকবেই। দেখো, এখানে যে আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের করতে হবে। কারণ যদি বলে দেয় যে পদ্মা নদীর মাঝি একটি আঞ্চলিক উপন্যাস হিসেবে তোমার দৃষ্টান্ত দিয়ে এটি বুঝিয়ে দাও, তখন তোমাদের এই বৈশিষ্ট্যগুলি লিখতেই হবে। নেক্সট দেখো, উপন্যাসের যে অঞ্চলের বা ভূপ্রকৃতির কথা বলা হবে সেই ভূপ্রকৃতি মানব মনের উপর সর্বাত্মক প্রভাব বিস্তার করবে। তাহলে দেখো, প্রথমে আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্য হতে হবে, প্রথমে একটা বিশেষ জায়গা কেন্দ্র থাকতে হবে, সেখানে সে ভূপ্রকৃতি সম্বন্ধে তার বর্ণনা থাকবে এবং ভূপ্রকৃতি হবে সবচেয়ে উপর সর্বাত্মক, মানে বেশিরভাগ জোর দেওয়া হবে তার ভূপ্রকৃতির উপর। তারপর আঞ্চলিক উপন্যাসের একটি অন্যতম প্রধান শর্ত, এখানে ব্যক্তি চেতনতা থেকে গোষ্ঠী চেতনতার প্রাধান্য পাবে। ফোর্থ পয়েন্ট, আঞ্চলিক উপন্যাসে আমরা সেই অঞ্চলের নানা রং বৈশিষ্ট্যকে প্রকাশিত হতে দেখি, যেখানে জীবনচর্চা ও জীবন চর্চার ক্ষেত্রে যেমন বৃত্তি, জীবিকা, রীতিনীতি, অন্ধবিশ্বাস, নিয়তিবাদ, নৃত্য, গীতবাদ্যের বিশেষত্ব, প্রেম সম্পর্কিত চিন্তা ইত্যাদি প্রকাশ হতে দেখি। তারাশঙ্কর উপন্যাসে আমরা বাউল ভাদুর কথা পাই, এইসব লোকাল কালার। নেক্সট পয়েন্ট, অঞ্চলের অনিবার্য ও সর্বাত্মক প্রভাব পড়ে চরিত্রদের উপর। যেমন বলা যায়, নদী অঞ্চলের মাঝি জেলেদের সমুদ্রযাত্রার স্বপ্ন, হাঙর শিকারের সংগ্রাম, নদীর মতোই জীবন প্রবাহকে মেনে নেওয়া সেই নদীজ স্বভাবেরই ফল। নেক্সট আমরা বৈশিষ্ট্য দেখতে পাই, আঞ্চলিক উপন্যাসের প্রধানত দিক হলো লোকজীবন স্বভাবকে বাস্তব ও বিশ্বাসযোগ্যভাবে দলিলীকরণ। তারাশঙ্কর কিংবা সতীনাথ ভাদুড়ী
এদিক থেকে সফল হয়েছেন। তাদের উপন্যাসের লোকজীবন স্বভাব যথাযথ আঞ্চলিকতাকে প্রকাশ করেছে। তাহলে এখান থেকে আমরা কিছু কোশ্চেনও পেতে পারি যে মানিক বন্দ্যোপাধ্যায় ছাড়া আরও কয়েকজনের নাম বলুন যারা আঞ্চলিক উপন্যাস তাদের বিশেষভাবে সফলতা অর্জন করেছে। তারা হলেন তারাশঙ্কর এবং সত্যেন্দ্রনাথ ভাদুড়ী। নেক্সট বৈশিষ্ট্য দেখো, আঞ্চলিক উপন্যাসের আরেকটি শর্ত হবে তার ভাষা। উপন্যাসের যে অঞ্চলে কথা বলা হবে সেই অঞ্চলের ভাষা বা উপভাষার চরিত্রদের কথোপকথন ঘটবে। এইসব বৈশিষ্ট্যের আলোকে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটির আঞ্চলিকতা বিচার করে দেখব। ঠিক আছে, এবারে শুরু হচ্ছে আমাদের পদ্মা নদীর মাঝির উপন্যাসের আঞ্চলিকতা বিচার। তাহলে এখানে দুটি শর্ত, প্রথম একদম শর্ত হচ্ছে সেখানে ভৌগোলিক, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে তার সে জায়গার উপর নির্ভর করে উপন্যাস গড়ে উঠছে তার ভাষা। এবারে চলো দেখি এর আঞ্চলিকতা বিচার। প্রথমত, পদ্মা নদীর মাঝি উপন্যাসটির মধ্যে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমা লক্ষ্য করা যায়। একটি নির্দিষ্ট অঞ্চল পদ্মা নদীর তীরবর্তী কেতুপুর, চরডাঙ্গা, ঠাকুর আমিনবাড়ি এবং নোয়াখালী অঞ্চলের ময়নাদ্বীপের কাহিনী তুলে ধরা হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এখানে একটি নির্দিষ্ট অঞ্চল, সেই অঞ্চলটা হলো পদ্মা নদীর তীরবর্তী কেতুপুর, চরডাঙ্গা, আমিনবাড়ি ও নোয়াখালী অঞ্চলের ময়নাদ্বীপের কাহিনী তুলে ধরা হয়েছে। তাহলে এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে পদ্মা নদীর মাঝি গল্পে এখানে কোন অঞ্চলের কথা তুলে ধরা হয়েছে। এবার দেখো, এছাড়া আছে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, দেবীগঞ্জের কোথাও আছে পদ্মা নদীর অনিবার্য প্রভাব। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারি এই অঞ্চলের জেলেপাড়ার মধ্যে কয়েক ঘর মাঝি জেলে পরিবারের চিত্র আছে, যাদের জীবনের মধ্যে এইরকম সুখ দুঃখ, অভাব দারিদ্র্য তাদেরই প্রতিনিধিত্ব করছে কুবের। লেখক ওই মাঝি মোল্লাদের কথা বলতে গিয়ে জেলেপাড়ার কথা বলেছেন। জেলেপাড়ার বর্ণনার মধ্যে আমরা এখানকার লোকাল কালারটি দেখতে পাই। সে লোকাল কালার দেখতে পাই কেমন, যেমন এক, পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার প্রসঙ্গ, এই নদীর 2 মাইল উজানে কেতুপুর গ্রাম। সেকেন্ড, জেলেপাড়ার জীবনের নানান দুঃখ কষ্ট যন্ত্রণার কথা রয়েছে, তাদের জীবিকার কথা, পদ্মা নদীকে কেন্দ্র করে এদের মূল জীবিকা। থার্ড, তাদের বাড়িঘর অত্যন্ত সংকীর্ণ, পোশাক পরিচ্ছদ অনেকেরই আদুলে গা, ছেলে মেয়ে অর্ধ উলঙ্গ, কবিলাকে একটি শাড়িতে দেখতে পাই আমরা। বাড়ির আসবাবপত্র বলতে মাটির হাঁড়ি, কলসি, জীর্ণ বালিশ কাঁথা, নৌকায় ভেসে যাওয়া কাঠ থেকে বানানো ঠেকি। ফোর্থ, দরিদ্র বঞ্চিত মানুষগুলোর জীবনে হোসেন মিয়ার মতো ধূর্ত প্রতাপশালী লোকের অলঙ্ঘনীয় প্রভাব। তাহলে এখান থেকে আমরা একটা হচ্ছে যে নায়ক সে কুবের, এবং হোসেন মিয়ার চরিত্র, এই দুটো চরিত্র খুবই ইম্পর্টেন্ট, একবার তোমরা জাস্ট দেখে যাবে উপর থেকে। আমরা লোকাল কালারের মধ্যে দেখতে পাই উদাহরণ হিসেবে স্থানীয় উৎসবের বর্ণনা রয়েছে, যেমন রথের মেলা, দোলের উৎসব ইত্যাদি। মাঝি জীবনের উপযুক্ত গান যা হোসেন মিয়াও গণেশের কণ্ঠে শোনা যায়। নদীর মাঝিদের ভাটিয়ালি শাড়ি ইত্যাদি গানেরই পরম্পরা, যা আঞ্চলিক জীবন পুষ্ট। তো অশিক্ষা, কুশিক্ষা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, আদিমতা উপন্যাসটির অধিকাংশ চরিত্রের জীবনের পরতে পরতে দেখতে পাওয়া যায়। নেক্সট পয়েন্ট, প্রকৃতির কাছে, নিয়তির কাছে, নদীর কাছে অবনমিত হয়েছে ধীবরপল্লীর মানুষজন। এই আঞ্চলিক স্বভাবই তাদের বরাবর পরাজিত করেছে। যত কুবের, কপিলা প্রমুখ চরিত্রগুলি নদী নিয়ন্ত্রিত স্থানিক রং ফুটে উঠেছে। হোসেন মিয়ার ময়নাদ্বীপ প্রসঙ্গেও আঞ্চলিকতার স্বভাব বেশি ফুটে উঠেছে এই অঞ্চলের ভাষা বৈশিষ্ট্যে। বঙ্গালী উপভাষার ছাদে উপন্যাসটির চরিত্রগুলি কথোপকথন রয়েছে। অতএব তাহলে আমরা এখান থেকে বলতে পারি প্রকৃতপক্ষে একথা অনস্বীকার্য যে আঞ্চলিকতার কিছু কিছু উপাদান সমৃদ্ধ বলে পদ্মা নদীর মাঝি সম্পর্কে আঞ্চলিকতা প্রসঙ্গ ওঠে। পূর্ববঙ্গের অনুপুঙ্খ বর্ণনা সমৃদ্ধ যে চিত্র এখানে প্রকাশিত হয়েছে তাও আঞ্চলিকতার প্রতিভাস গড়ে তুলতে অনেকখানি সহায়ক হয়েছে। কিন্তু পরিণতিতে আমরা দেখি উপন্যাসের কাহিনী পদ্মা নদীর তীরবর্তী কেতুপুরের জেলেপাড়ার সীমিত গণ্ডি ভেঙে অগ্রসর হয়েছে। সামুদ্রিক বিশালতায় কুবের ও কপিলা হোসেন মিয়ার নৌকায় যাত্রী হয়ে ময়নাদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে। যখনই তারা ময়নাদ্বীপের অভিমুখে রওনা হয়েছে, তখনই একটি বিশেষ অঞ্চলের সীমা চূর্ণ করে গোষ্ঠী জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে ব্যক্তিচরিত্র বিস্তৃতর জীবনের প্রেক্ষাপটে আভাসিত হয়ে উঠেছে। আর এখানেই আঞ্চলিকতার পরিসমাপ্ত ঘটে। দেখো, এই ছিল তোমাদের পদ্মা নদীর মাঝি আঞ্চলিকতা বিচার। তো এই সম্পর্কিত যদি তোমাদের আর কোনো ডাউট বা কোশ্চেন কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাতে পারো, আমি তার উত্তর দিয়ে দেবো। এবং তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আপকামিং সাজেশন এবং নোটিস রিলেটেড নিউজ পেতে। চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে।